প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। তাই আজ তোমাদের অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমি তোমাদেরকে কোষ বিভাজন বা জীবের বৃদ্ধি ও বংশগতির যে দ্বিতীয় অধ্যায় থেকে কোষ বিভাজনের প্রকারভেদ পড়াছিলাম। কোষ বিভাজন কী, কোষ কী, তারপরে কোষ বিভাজন 3 প্রকার সংজ্ঞা সহ আমি তোমাদেরকে একটু পড়াইছিলাম। আজ আমি তোমাদের সাথে মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহগুলো একটু নিয়ে আলোচনা করব। তো মাইটোসিস কোষ বিভাজনটি একটি দীর্ঘস্থায়ী কোষ বিভাজন এবং এটা 2টা পর্যায়ে সম্পন্ন হয়। এই মাইটোসিস কোষ বিভাজনতে 2টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনকে 5টি ধাপে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রোফেজ, 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ হচ্ছে 5টি: প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, তারপরে হচ্ছে টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ। এই মাইটোসিস কোষ বিভাজনটা 2টা প্রক্রিয়া সম্পন্ন হয়। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, একটা সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস বিভাজন হওয়ার আগ মুহূর্তে একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে একটা প্রস্তুতিমূলক কাজ থাকে। এই প্রস্তুতিমূলক কাজের অবস্থানটাকে বলা হয় ইন্টারফেস। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু ছোট ছোট প্রশ্ন আসতে পারে। ক্যারিওকাইনেসিস কী, সাইটোকাইনেসিস কী, বা নৈর্ভিত্তিকে বা জ্ঞানমূলকে থাকতে পারে। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে, সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে, কয়েকটা অপশন থাকতে পারে। তাহলে আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের সময় এর আগে একটা প্রস্তুতিমূলক কাজ থাকে, সেই কাজটিকে বলা হয় ইন্টারফেস, সেই অবস্থানকে বলা হয় ইন্টারফেস। তাহলে আমরা এই যে কোষ বিভাজনের ধাপসমূহ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মূলত এই 4টাতে নিউক্লিয়াসের বিভাজন হয়। এই 4টা ধাপেই কিন্তু নিউক্লিয়াসের বিভাজন হয়। বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন হয় শুধু টেলোফেজ অবস্থায়। সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে মাইটোসিসের কোষ বিভাজন ধাপসমূহ হচ্ছে 5টি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর এই মাইটোসিস কোষ বিভাজনটি 2টি ধাপে সম্পন্ন হয়, 2টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে নিউক্লিয়াস বিভাজন আর একটা সাইটোপ্লাজম বিভাজন। 4টা ধাপে, এই 4টাতে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, এইগুলি হচ্ছে এই 4টা ধাপই হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর লাস্ট টেলোফেজ পর্যায়ে সাইটোপ্লাজম বিভাজন সম্পন্ন হয়। তাহলে আমরা এখন এই পর্যায়গুলি একটু চিত্র এঁকে একটু আলোচনা করব। তোমরা সাথে সাথে খাতায় লিখে নিও।
দেখো প্রোফেজ, প্রোফেজ তাহলে এটি হচ্ছে কি তোমার প্রোফেজ। তাহলে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, এগুলি হচ্ছে, এটি হচ্ছে কি নিউক্লিওলাস, এটা নিউক্লিয়ার পর্দা, পর্দা নিউক্লিওলাস। আচ্ছা, এটা হচ্ছে প্রোফেজ। তারপরে প্রোমেটাফেজ। প্রোফেজে দেখো কি বলছে, এটি হচ্ছে গিয়ে তোমার মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। প্রোফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই পর্যায়ে দেখো কি হয়, এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হতে থাকে। এই পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হতে থাকে এবং পানির বিয়োজন হয়। বিয়োজন মানে চলে যাওয়া, সংযোজন মানে যুক্ত হওয়া। যখন পানির বিয়োজন হয় তখন কোষের নিউক্লিয়াসের ভিতর যে তোমার নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে পানির বিয়োজনের ফলে নিউক্লিয়াসের জালিকা ভেঙে গিয়ে কতগুলি আঁকা বাঁকা অসংখ্য সুতোর ন্যায় অংশের সৃষ্টি হয়। এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন। এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আঁকা বাঁকা যে সুতোর নত অংশ, এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আর এইগুলি পরবর্তীতে ক্রোমোজোম গঠন করে। আর যখন ওইগুলি পরবর্তীতে ক্রোমোজোম গঠন করে এবং এরপর ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, এরকম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। এটা একটা ক্রোমোজোম, এগুলি হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম এটা ক্রোমাটিড। আর এটা কিসের সাথে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার। আর এই চিত্রটা পুরোটাই হচ্ছে গিয়ে ক্রোমোজোমের একটা চিত্র, ক্রোমোজোম। তাহলে প্রোফেজ পর্যায়ে কী হয়, নিউক্লিয়াসের আকার বড় হতে থাকে এবং পানির বিয়োজন হয়। পানির বিয়োজনের ফলে নিউক্লিয়াসের জালিকা ভেঙে গিয়ে অসংখ্য আঁকা বাঁকা সুতোর ন্যায় অংশের সৃষ্টি হয়। এই অংশগুলো কি বলা হয়? ক্রোমোজোম। এই ক্রোমোজোম কি হয়, একটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। ক্রোমাটিড গঠন, দুইটা ক্রোমাটিড গঠন করে। এই যে এইগুলি যে ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড গঠন করে এবং একটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। তাহলে এইগুলো প্রোফেজ। তারপরে ধর প্রোমেটাফেজে কী অবস্থা? প্রোফেজ, প্রোমেটাফেজ।
সেন্ট্রোমিয়ার। দেখো তাহলে প্রো মেটাফেজে কী অবস্থা হয়? প্রো মেটাফেজে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং কোষের দুই মেরু, কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, যে উত্তর মেরু থেকে দক্ষিণ পর্যন্ত একটা বিস্তৃত এলাকা ধারণ করে বা আবির্ভাব হয়, তন্তুর আবির্ভাব ঘটে। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা কি তন্তুর আবির্ভাব ঘটে। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটা তন্তুর আবির্ভাব ঘটে। এগুলোকে মাকুর, এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। এগুলো মাকু আকৃতি ধারণ করে, তাই এদেরকে স্পিন্ডল যন্ত্র বলে। প্রোমেটাফেজে কী হয়? নিউক্লিয়র এবং নিউক্লিয়ার পর্দাগুলি বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে যায়, যাওয়ার পরে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুই মেরুতে একটা স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটে। আর এই জন্য এইগুলি দেখতে একটু মাকু আকৃতির ধারণ করে, আর এই কারণে এদেরকে স্পিন্ডল তন্তু বলে। এবং এই স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। এই যে স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে, স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। তাহলে এইগুলো প্রোমেটাফেজ। মেটাফেজে দেখো মেটাফেজে চিত্র মেটাফেজ। মেটাফেজে কী হয়? মেটাফেজে এই যে ক্রোমোজোমগুলি, প্রোমেটাফেজে যে ক্রোমোজোমগুলি ছড়ানো ছিটানো অবস্থায় থাকছিল, সেইখানে এই মেটাফেজ অবস্থায় এসে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। মেটাফেজ অবস্থায় এসে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে এবং ক্রোমোজোমগুলো আরও মোটা এবং খাটো হতে থাকে। তাহলে এটা সেন্ট্রোমিয়ার, খাটো হতে, মোটা এবং খাটো হতে থাকে। এইগুলো মেটাফেজ পর্যায়। তারপর দেখো অ্যানাফেজে কি হয়? অ্যানাফেজে এসে দুইটা ভাগ হয়ে যায়, কিছু অগ্রগামী এবং কিছু অনুগামী, কিছু উত্তর মেরুর দিকে, কিছু দক্ষিণ মেরুর দিকে আসতে থাকে। যখন ভাগ হয়ে যায় তখন কিছু উত্তর মেরুর দিকে, কিছু দক্ষিণ মেরুর দিকে অবস্থান করে। তখন ইংরেজি অক্ষর বিভিন্ন আকৃতি ধারণ করে। দেখো তখন বিভিন্ন আকৃতি ধারণ করে। যখন এই বরাবর কেটে যায় তখন কিছু দক্ষিণ মেরুর দিকে, কিছু উত্তর মেরুর দিকে চলে যায়। যাওয়ার পর ক্রোমোজোমগুলো যখন বিচ্ছিন্ন হয়ে যায়, এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত হয়ে সংকোচনের ফলে ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে, অর্ধেক দক্ষিণ মেরুর দিকে চলে যায় এবং বিভিন্ন আকৃতির ধারণ করে। বর্ণমালা বি, এল, জেড এবং আই আকৃতি ধারণ করে। বি, এল, জেড, আই আকৃতি ধারণ করে। এই বিভিন্ন আকৃতি ধারণ করে। এটা হচ্ছে চিত্র অ্যানাফেজ।
অ্যানাফেজ। এখন দেখো টেলোফেজে। টেলোফেজে কী অবস্থা হয়? টেলোফেজ অবস্থায় এই যে চারটে অবস্থা, প্রোফেজ, প্রো মেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ, এই অবস্থায় নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। এরপরে টেলোফেজের অবস্থায় সাইটোপ্লাজমের বিভাজন হবে। টেলোফেজে কী হয়? টেলোফেজে যখন ক্রোমোজোমগুলো বিপরীত মেরু থেকে দিকে পৌঁছায়, এই অবস্থায় লম্বা এবং সরু ধারণ করে পরস্পরের সাথে জোট পাকিয়ে নিউক্লিয়াসের রেটিকুলাম গঠন করে। তখন আবার কি করে? পরস্পরের সাথে তারা সংযুক্ত হয়ে নিউক্লিয়াসের রেটিকুলাম গঠন করে এবং নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের আবার আবির্ভাব ঘটে। এভাবেই আবির্ভাব ঘটে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। এভাবেই কোষে বিভাজন সম্পন্ন করে অপত্য নিউক্লিয়াসে বা অপত্য কোষের দুটি অপত্য কোষ সৃষ্টি করে। টেলোফেজ, এটা হচ্ছে টেলোফেজ। এখানে পানি সংযোজন হয়। অপত্য কোষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।